এসএসসি আইসিটি আরো একটি ক্লাসে স্বাগতম। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে চ্যাপ্টার 2 এর যে বিষয়গুলো ছিল, বিশেষ করে তোমার কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়, এছাড়াও তোমার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেটা কিভাবে ডিসকানেক্ট করা যায় এবং পুরোপুরি এটাকে ব্যাকআপ করা যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা সাইবার যে অপরাধগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, যেটা তোমার এসএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে খুবই বেশি এমসিকিউ আসে। সো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এর পরবর্তীতে তোমরা যারা এসএসসি 27 ব্যাচ বা 28 ব্যাচ আছো, তোমাদের যখন এক্সাম হবে, এক্সামে হচ্ছে এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সো এই বিষয়টা খুবই মনোযোগ দিতে হবে। এটা যেমন তোমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের প্রাথমিক জীবনে এই ধরনের ঘটনার শিকার আমরা হয়ে থাকি। সো এই বিষয়গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন এবং কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি এটা আমাদেরকে শিখতে হবে। তাহলে চলো আমরা দেখি যে আমাদের সাইবার যেই অপরাধগুলো আছে বা আমরা যেটাকে সাইবার ক্রাইম নামে পরিচিত হয়ে থাকি, এর ভিতরে কি কি বিষয়গুলো আছে। তো লক্ষ্য করো, প্রথমে আমরা যদি সাইবার বুলিং নিয়ে কথা বলি, সাইবার বুলিং আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত ব্ল্যাকমেইলিং এই নামে। আমরা মূলত ব্ল্যাকমেইলিং বলতে যে বিষয়টাকে বুঝি, ওইটারই একটা শুদ্ধ বিষয় হলো সাইবার বুলিং। তাহলে যেটা আমরা জানি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ব্ল্যাকমেইলিং বলতে আমরা কি বোঝাই, যে তোমার কোনো কনফিডেন্সিয়াল তথ্য বা তোমার কোনো ছবি বা তোমার প্রাইভেট কোনো বিষয় বা তোমার প্রিভিয়াসলি রিলেটেড কোনো বিষয় নিয়ে যখন তোমাকে ব্ল্যাকমেইল করা হয়, অর্থাৎ ওইটাকে অনলাইনে প্রদর্শন করা কিংবা পোস্ট করা কিংবা কারোর কাছে শেয়ার করে দেয়া, এটার ভয় দেখিয়ে যখন তোমার দিয়ে কোনো কাজ করানো হয় বা তোমার কাছে কোনো অর্থ দাবি করা হয়, তখন তাকে আমরা বলি ব্ল্যাকমেইল। এই সাইবার বুলিং এর একটা অংশ হলো ব্ল্যাকমেইল। তাহলে সাইবার বুলিং হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমাকে জোরপূর্বক কোনো কিছু করানো। এখন জোরপূর্বক কোনো কিছু যখন করানো হয়, তখন তোমার ফোন হ্যাক করে নিতে পারে, তোমার কোনো প্রাইভেট তথ্য তার কাছে থাকতে পারে, কোনো কনফিডেন্সিয়াল তথ্য থাকতে পারে, তোমার প্রাইভেসি রিলেটেড যে কোনো তথ্য থাকতে পারে। সো এই ধরনের তথ্য ব্যবহার করে, সেটা তোমাকে যে ইন্টারনেটই থাকতে হবে এমন না, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। এখন এখানে একটা মোবাইল ফোন, এটা হ্যান্ডসেট, এটা বাটন হ্যান্ডসেট থাকতে পারে, একটা টাচ ফোন থাকতে পারে, তোমার ল্যাপটপ বা তোমার কম্পিউটার বা তোমার হচ্ছে ফেসবুক আইডি, যে কোনো কিছু ব্যবহার করতে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে রিলেটেড যে কোনো ডিভাইস, যে কোনো সিস্টেম ব্যবহার করে যদি তোমাকে দিয়ে জোরপূর্বক কোনো কিছু করানো হয়, তখন সেটাকে আমি বলছি সাইবার বুলিং। সো এই সাইবার বুলিং হচ্ছে আমাদের বর্তমান যে জীবন, আমাদের যে ডিজিটাল লাইফে আমরা এখন লিড করছি। তোমরা যারা শহরে থাকো তাদের প্রায় পুরো সকাল থেকে রাত পর্যন্ত ফুল সিস্টেমটা ডিজিটাল লাইফের ভেতরে থাকে। যারা আমরা গ্রাম অঞ্চলে আছি তাদের ক্ষেত্রে ডিজিটাল লাইফের প্রভাবটা একটু কম, কিন্তু নাই তা না, বেশ কিছুটা কম বলা চলে। কিন্তু এই যে প্রাথমিক জীবনে আমরা যা কিছু ব্যবহার করছি, সেটা তোমার ফেসবুক আইডি বলো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলো, মেসেঞ্জার অ্যাকাউন্ট বলো, কিংবা টেলিগ্রাম বলো, কিংবা এছাড়াও তোমার টুইটার অ্যাকাউন্ট বলো, বা যে কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাকাউন্ট, এছাড়াও এমনকি তুমি যে গুগলে সার্চ করো, এই গুগল অ্যাকাউন্ট, এই সব কিছুই কিন্তু তোমার ডিজিটাল একটা অ্যাকাউন্ট, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের সাথে রিলেটেড। সো এই বিষয়গুলোর মাধ্যমে মূলত এই সাইবার বুলিংটা হয়ে থাকে। এই যে সকল বিষয়ের কথা বললাম, ফেসবুক অ্যাকাউন্ট বা এক কথায় যদি আমরা বলি সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে, এছাড়াও তোমার ইন্টারনেট রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে, গুগল অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের সফটওয়্যার ব্রাউজার রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে, বা তোমার ড্রপবক্স অ্যাকাউন্ট বা ক্লাউড অ্যাকাউন্ট যেগুলো আছে, এইগুলোর যে সিকিউরিটি সিস্টেম আছে, এখানে যদি কোনো রকম তুমি কোনো ত্রুটি রেখে দাও বা স্ট্রং সিকিউরিটি সিস্টেম না এনশিওর করো, তাহলে দেখা যাবে যে তুমি সাইবার বুলিং শিকার হয়ে যেতে পারো বিভিন্নভাবে। এছাড়াও সাইবার বুলিং সব থেকে যেভাবে হয়ে থাকে, আমরা যদি কমন দুইটা বিষয়ের কথা বলি, দেখো আমি তোমাকে যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো তোমার এমসিকিউতে আসবে, এবং তুমি যদি এই বিষয়ে কনসেপ্টটা ধরে নিতে পারো, তাহলে যে কোনো এমসিকিউ এই অধ্যায় থেকে আসলে বা এই কনসেপ্ট থেকে আসলে তুমি অ্যান্সার করতে পারবা। পাশাপাশি এটা তোমার বাস্তব জীবনে তুমি প্রয়োগ করলে তুমি ডিজিটাল যে ভার্চুয়াল যে লাইফটা আছে, এখানে তুমি সেফ থাকবা। তো লক্ষ্য করো, আমরা যে বিষয়ে ছিলাম যে এই যে তোমার যে অ্যাকাউন্টগুলো, এগুলো যদি তুমি সেফটি এনশিওর করতে পারো, তাহলে তুমি এই সাইবার বুলিং থেকে বের হয়ে আসতে পারবে। এখন সাইবার বুলিংটা সাধারণত কীভাবে হয়ে থাকে, তুমি যদি লক্ষ্য করো, সব থেকে কমন যে ঘটনাগুলো ঘটে থাকে, প্রথমত একটা হচ্ছে অ্যাট্রাকশনের মাধ্যমে। দেখা যাচ্ছে যে কোনো ফেক আইডির মাধ্যমে, তুমি যদি ছেলে হও তাহলে কোনো একটা মেয়ের ফেক আইডির মাধ্যমে, তুমি যদি মেয়ে হও তাহলে কোনো একটা ছেলের ফেক আইডির মাধ্যমে তোমাকে হচ্ছে কনভারসেশনে আগে নিয়ে আসা হবে। কনভারসেশনের পরে দেখা যাচ্ছে তোমাকে কিছু লিঙ্ক পাঠানো হবে, কিংবা তোমাকে টেলিগ্রামে কনভার্ট করে নিয়ে যাওয়া হবে। যখন সেখানে নিয়ে যাওয়া হবে, ওই যে ডিভাইস, ওখানে যে লিঙ্কটা তোমাকে দিচ্ছে ওই মিডিয়ায়, দেখা যাচ্ছে ওই লিঙ্কটা হলো একটা ভাইরাস অ্যাটাচ করা লিঙ্ক, মানে ওই লিঙ্কের সাথে একটা ভাইরাস অ্যাটাচ করা আছে, বা একটা অ্যান্টি ম্যালওয়্যার অ্যাটাচ করা আছে, বা একটা ট্র্যাকিং লিঙ্ক অ্যাড করা আছে। তুমি যখনই ওই লিঙ্কে প্রবেশ করছো, তখনই দেখা যাচ্ছে যে তোমার ডিজিটাল ডিভাইসের যে সিস্টেমটা আছে সেটা সে হ্যাক করে ফেলছে।
এটা একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে সরাসরি দেখা যাচ্ছে তোমার র্যান্ডম ভাবে তোমার ফোনে কোনো SMS আসছে বা জিমেইল আসছে, সেখানে কোনো একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হতে পারে কোনো প্রমোশনাল লিঙ্ক যে আপনি এত টাকা লটারি পেয়েছেন, লটারিটা নিতে হলে এখানে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন বা ভিজিট করুন, বা আপনি এই বিজনেসের মাধ্যমে লাখ টাকা আয় করতে এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এই যে তোমাকে যেই অ্যাট্রাক্ট করা হচ্ছে, একটা বলছিলাম যে একটু ঘুরিয়ে তোমাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা, একটা হলো সরাসরি, সেটা ইমেলের মাধ্যমে হতে পারে, SMS এর মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার, যে কোনো মাধ্যমে সরাসরি তোমাকে, আমরা বলতে পারি এটা হুক লিঙ্ক, আমরা যেমন বড়শি দিয়ে মাছ ধরি সেভাবে হুক লিঙ্ক, একদম সরাসরি তোমাকে অ্যাটাক করা যায় সিস্টেমটা। এইভাবে মূলত আমাদের সাইবার বুলিংটা বেশি হয়ে থাকে। সো তোমরা অবশ্যই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবা, যে কোনো লিঙ্কে প্রবেশ করবা না, সব থেকে সেফ যে ওইটা। আর নিজের প্রাইভেট তথ্য মানুষের কাছে শেয়ার করা থেকে বিরত থাকবে, নিজের ব্যক্তিগত মানুষের বাইরে। ওকে, তো দেখো সাইবার বুলিং এর অন্যতম একটা রূপ হচ্ছে ফেক নিউজ। লক্ষ্য করো, এই যে আমরা বর্তমানে যেই বিশ্বে অবস্থান করছি, আমাদের বর্তমানে দেশে যে টেকনোলজিক্যাল অবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, ঘরে ঘরে তোমার ফেসবুক চ্যানেল খুলে বসে আছে, পেজ খুলে বসে আছে। এর মাধ্যমে তারা যেটা করে, বিভিন্ন ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন অংশ কাট করে নিয়ে তারা নিউজ তৈরি করে। এখন লক্ষ্য করে যে ফেক নিউজ, আমরা যে নিউজের কথা বলছি, নিউজ কিন্তু একটা স্পেসিফিক একটা পেশা আছে, যেমন জার্নালিজম থেকে নিউজের সম্পর্ক, সাংবাদিকতা থেকে। তাহলে যে একজন অনার্স পুরো আন্ডার গ্রাজুয়েট জার্নালিজম পড়ে যখন সে সাংবাদিক হয়, সে কিন্তু জার্নালিজমের যে বিষয়গুলো আছে সব সম্পর্কে তার ধারণা থাকে, যে কোন নিউজটা প্রচার করতে হবে, কোন নিউজটা প্রচার করা যাবে না, বা কোন নিউজটা কিভাবে প্রচার করতে হবে, সেখানে কথার ভঙ্গিমা কি থাকবে, এই বিষয়গুলো সে জেনে নিউজটা প্রিন্ট করে। কিন্তু এই যে আমাদের বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, ঘরে ঘরে ইউটিউবার, এর ফলে দেখা যাচ্ছে যে তারা একটা নিউজ বিভিন্ন জায়গায় জানার পরে সেটা কোনো রকম যাচাই বাছাই না করে সেটা পাবলিশ করে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের সামনে বিভিন্ন রকম ফেক নিউজ চলে আসছে, যেটা দেখে আমরা নিজেরা আতঙ্কিত হচ্ছি, আমরা মানুষের ভিতরে এটা যখন ছড়িয়ে দিচ্ছি, এইভাবে একটা সাইবার বুলিং এর শিকার হচ্ছে মানুষ। এটা ভুল তথ্য সবার মাঝে ছড়িয়ে পড়ছে। সো যে কোনো নিউজ তুমি যখন দেখবা, চেষ্টা করবে নির্ভরযোগ্য যে নিউজগুলো আছে, নিউজ পোর্টালগুলো আছে বা নিউজ পেপারগুলো আছে, সেখান থেকে নিউজটা দেখার। তুমি ইউটিউবে ঢুকেছো, ফেসবুকে দেখেছো, সেখানে সামনে একটা নিউজ আসছে, ওইটা দেখেই তোমাকে আতঙ্কিত হওয়া যাবে না বা মানুষের কাছে সেটা শেয়ার করা যাবে না। সো এরপরে আমাদের এসএসসি আইসিটি চ্যাপ্টার 2 আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইরেসি এবং কম্পিউটার আইনের প্রয়োজনীয়তা। লক্ষ্য করো, পাইরেসি বিষয়টা সম্পর্কে আমরা যদি আলোকপাত করি, তাহলে দেখো বর্তমান যুগে আমাদের কিন্তু কপি করার বিষয়টা অনেক বেশি কমন হয়ে গেছে। কপি বলতে এটা যে কোনোভাবে কপি করা হতে পারে। যেমন আমরা এক্সামিনেশন হলে তোমাদের যারা বাসা থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে যায় না, তারা কি করে, তার সামনের জন্য বা পাশের জন্য দেখে দেখে পরীক্ষার খাতে লেখে। একইভাবে ডিজিটাল যুগে দেখা যাচ্ছে যে সেটা একটা কন্টেন্ট হতে পারে, একটা ভিডিও, সেটা একটা অডিও হতে পারে, সেটা একটা ফটো হতে পারে, সেটা একটা চিত্রকর্ম হতে পারে। দেখা যাচ্ছে যে একজন একটা ইউটিউব চ্যানেল ছেড়েছে, সেটা আরেকজন ওই ভিডিওটা ডাউনলোড করে হালকা কালার ফিল্টারিং করে বা সাউন্ড এডিটিং করে সেটা আবার ছেড়েছে। একইভাবে দেখা যাচ্ছে যে টেক্সট মিডিয়া যেগুলো আছে, সেটা নিউজ হতে পারে, সেটা একটা বই পুস্তক হতে পারে, সেটা একটা ইবুক হতে পারে। এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার মেধা দিয়ে তৈরি করেছে, মেধা এবং পরিশ্রম দিয়ে। অন্য একজন ব্যক্তি সে অলরেডি যেটা তৈরি করা হয়েছে ওইটা নিয়ে তার আংশিক পরিবর্তন করে কিংবা সেম টু সেম সে অন্য কাজে ব্যবহার করেছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ একজনের মেধা এবং পরিশ্রমের বিষয়টা তাকে না জানিয়ে, তার কাছ থেকে অনুমতি না নিয়ে যখন নিজে সেটাকে প্রকাশ করা হয় বা আংশিক পরিবর্তন করে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা বলছি পাইরেসি। ঠিক আছে? আর এই পাইরেসি বিষয়টাকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্যই এসে আমাদের কপিরাইট আইন। তো লক্ষ্য করো, তুমি যখন নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে একটা বিষয় তৈরি করছো, এখন অন্য একজন ব্যক্তি তোমার অনুমতি না নিয়ে বা তোমাকে তার যে গ্রন্থসত্ত্ব আছে বা সেটা যে ক্রেডিট আছে সেটা না দিয়ে সে যদি নিজে সেটা পাবলিশ করে, তাহলে এই যে তুমি যে পরিশ্রম করেছো, এই পরিশ্রম তোমার কাছে কেমন লাগবে? যে আমি পরিশ্রম করেছি কিন্তু তার সুফল, তার ক্রেডিট আরেকজন ভোগ করছে। সো এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য, এই সমস্যাটা না ঘটে তার জন্য এই কপিরাইট আইন আসছে। এই কপিরাইট আইনে যেটা করা হয়, এই ধরনের বিষয়গুলো যদি কখনো লক্ষ্য করা যায় বা এটা যদি এই কপিরাইট আইনের আওতায় আমরা যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি, তখন যে এই কপি করার কাজটি করেছে বা যে পাইরেসির কাজটি করেছে, তাকে একটা নির্দিষ্ট পরিমাণে জরিমানা করা হয় এবং
আর্থিক দণ্ড সহ বিভিন্ন রকম আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে এই যে তোমার মেধা এবং পরিশ্রমের মূল্যায়নটা ঠিকঠাক থাকে। সো এই বিষয়টা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আমরা যেন কখনোই কারোর কোনো গ্রন্থসত্ত্ব বা কারোর পরিশ্রমের বিষয় যেন কপি না করি, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তুমি নিজের যে মেধা আছে নিজে পরিশ্রম করলে তুমিও কিছু তৈরি করতে পারবা। কখনোই কারোর পরিশ্রমের বিষয়, বিশেষ করে ইন্টেলেকচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো কখনোই কপি করার চেষ্টা করবা না। সো এরপরে আমাদের হচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা। লক্ষ্য করো, তথ্য অধিকার এবং নিরাপত্তা আমরা কিন্তু বলে থাকি যে আমাদের জানার কোনো শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান আহরণ করতে হয়, জ্ঞানের কোনো শেষ নাই। জাস্ট আমরা যখন যেটার সাথে পরিচিত হই বা যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা আহরণ করি। এবং তথ্য অধিকারের ভিতরে যে বিষয়টি আসছে, দেখো বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকম মন্ত্রণালয় আছে, বিভিন্ন রকম পরিষদ আছে, বিভিন্ন রকম তোমার প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, আমরা যাই বলি না এখন যত রকম সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এখন আমরা তো সবকিছু সম্পর্কে জানি না। এই তথ্য অধিকার আইনের মতে যে আমাদের সবকিছু জানার অধিকার আছে। সাপোজ তোমার যে এরিয়াতে তুমি অবস্থান করছো বা বাইরের যে কোনো এরিয়া, সেখানে কোনো একটা এনজিও আছে বা কোনো একটা সংস্থা আছে, সরকারি হোক বা বেসরকারি হোক, তাহলে তথ্য অধিকার আইন মতে তোমার আইনত অধিকার আছে যে এটা সম্পর্কে জানার, যে এটা কি কাজ করে। মানে এটা যে পাবলিক যে তথ্যগুলো আছে, তাই বলে যে তাদের আর্থিক লেনদেন তো তোমাকে জানাবে না, এটা যে পাবলিক তথ্যগুলো আছে যে এটা কি কাজ করে, কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এখান থেকে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারি, এই বিষয়গুলো তোমার জানার অধিকার আছে। এটা হলো তথ্য অধিকার আইন। সো এই তথ্য অধিকার আইনের বলে তুমি যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে তথ্যগুলো আহরণ করতে পারবা। দেখবা বিভিন্ন রকম প্রায় অলমোস্ট সকল প্রতিষ্ঠানেই একটা হেল্প ডেস্ক থাকে অথবা তথ্য কর্নার থাকে, তথ্য কর্নার বা সহায়তা কেন্দ্র, এরকম বিভিন্ন নামে এটা দেওয়া থাকে। সেখান থেকে আমরা বিভিন্ন রকম সেবা, সেই প্রতিষ্ঠানে কি কি সেবা দিয়ে থাকে, কিভাবে পাওয়া যেতে পারে, এই বিষয়গুলো সেখান থেকে যাওয়া হয়। সো এই তথ্য অধিকার আইনের ফলে আমরা এই বিষয়গুলো জানতে পারছি এবং আমাদের এই নিরাপত্তাটা বজায় থাকছে। এরপর দেখো এখন সাইবার আক্রমণের শিকার হলে কি করা যেতে পারে। এই যে আমরা যে সাইবার বুলিং সম্পর্কে আলোচনা করেছিলাম, যে সাইবার বুলিংটা কিভাবে হচ্ছে, ফেক নিউজগুলো কিভাবে তৈরি হচ্ছে, ইনকেস যে কোনো কারণে তোমার অসতর্কতার কারণে বা জোরপূর্বক তুমি কোনো একটা সাইবার বুলিং এর শিকার হয়েছো, কেউ তোমার কোনো প্রাইভেট তথ্য বা তোমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে তোমাকে আক্রমণ করে ফেলেছে, সাইবার আক্রমণ করছে, এখন তুমি কি করবা? এখন লক্ষ্য করো এখানে অনেকগুলো বিষয় লেখা আছে যেগুলো তোমাদের বইয়ে আছে। সেখানে দেখো যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109-এ যোগাযোগ করতে হবে। আমাদের এই যে সাইবার বুলিং এর সাথে সরাসরি রিলেটেড হলো 109 এই হেল্পলাইনটি। সো ইনকেস কোনো কারণে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা তোমার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়ে যায়, তুমি 109-এ কল দিয়ে এখান থেকে সহযোগিতা নিতে পারো। এছাড়াও তুমি 999-এ যোগাযোগ করতে পারো। এছাড়াও এখানে দেখো বেশ কিছু বিষয়ের কথা বলা আছে, যেমন প্রযুক্তিতে দক্ষ এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে। এখন তোমার মিডিয়া হ্যাক হয়ে গেছে, তুমি সেন্টারে যোগাযোগ করেছো 109 বা 999, বা তার সেখান থেকে লিঙ্ক নির্দেশনা দিয়েছে। এখন এই মুহূর্তে তুমি কি করতে পারো? এই মুহূর্তে তোমার পরিচিত কোনো যদি প্রযুক্তির দক্ষ কেউ থাকে, তার স্বর্ণপন্ন হতে পারে, তাহলে সে তোমাকে ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা দিবে, যার ফলে যেন যেটা হ্যাক হয়ে গেছে এটা থেকে আর বাড়তি কোনো তথ্য যাওয়া আসা করতে না পারে। বা কি করা যেতে পারে, ইমিডিয়েট একটা রিলিফ, বা আমরা যেটাকে ফার্স্ট এইড বলি, একইভাবে তোমাকে একটা ফার্স্ট এইড দিতে পারে। এছাড়াও প্রমাণসহ rap.gov.bd একদম যদি একদম দ্রুততার সাথে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাও, সাপোজ তোমার কোনো প্রাইভেট ফটো বা ভিডিও বা তোমার হচ্ছে গোপনীয় কোনো বিষয় পাবলিক হয়ে গেছে, কেউ পাবলিক করেছে সাইবার আক্রমণের মাধ্যমে, তাহলে তুমি প্রমাণসহ rap.gov.bd-তে যোগাযোগ করলে যত দ্রুত সম্ভব এটা আমাদের যে সাইবার ইনভেস্টিগেশন ইউনিট আছে, সিআইডি, ঠিক আছে, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা ডিভিও যেটাই বলো না কেন, এটার মাধ্যমে তোমাকে এই তথ্য যেটা ফেক তথ্য বা তোমার প্রাইভেট তথ্যটা পাবলিকালি চলে গেছে ওইটা দ্বারা রিডিউস করার বা বের করে নিয়ে আসার বা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। এছাড়া হচ্ছে পিতামাতা বা পরিবারের সদস্যদের শেয়ার করতে হবে। আমরা দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটলে আমরা সাধারণত পরিবারের সাথে শেয়ার করি না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা আরো বেশি খারাপভাবে তোমাদের উপর প্রভাব ফেলে। প্রথমে পরিবারকে তুমি জানলে না, পরে পরিবার অন্যদের কাছ থেকে জানলো, অন্যদের কাছ থেকে জানলে বিষয়টা কিন্তু প্রভাবটা আরো খারাপ পড়বে। তুমি জানো দেখা যাচ্ছে তাদের যদি কোনো সোর্স থাকে যেখান থেকে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায়, তারা ব্যবস্থাটা নিত, কিন্তু যখন পরবর্তীতে জানাচ্ছ দেখা যাচ্ছে তার ভিতরে ঘটনাটা আরো বেশি প্রসার হয়ে গেছে। এছাড়া হচ্ছে ডিজিটাল ডিভাইস বন্ধ রাখতে হবে। দেখা যাচ্ছে যে তোমার হাতের যে হ্যান্ডসেটটি আছে
বা তোমার ল্যাপটপ বা পিসিটি হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। একটা বিষয় হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়া, আরেকটা হচ্ছে ডিভাইস হ্যাক হওয়া। কারণ ডিভাইসটা যখন হ্যাক হয়ে গেছে তখন কিন্তু সে ডিভাইস থেকে তথ্যগুলো নিচ্ছে। সো সেই মুহূর্তে তোমার ডিভাইসটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায়, তুমি ডিভাইসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবে। তাহলে এর ফলে তোমার ডিভাইস থেকে কোনো তথ্য সেখানে যাবে না বা ডিভাইসের সাথে সেটার কানেকশনটা থাকবে না। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যদি তোমার ডিজিটাল ডিভাইসটি হ্যাক হয়ে থাকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে সেখানে ডিভাইস বন্ধ করলে সেখানে কোনো ফলাফল পাওয়া যাবে না। এবার হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন যেটা আছে, নিয়ন্ত্রণ কমিশন BTRC, এখানে যোগাযোগ করার মাধ্যমেও তুমি এখান থেকে ব্যবস্থা নিতে পারো। এটা হচ্ছে অপরিচিত কারোর সাথে বা উন্মুক্তভাবে শেয়ার করা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কারণে তোমার কোনো প্রাইভেট বিষয় যদি পাবলিক হয়ে যায় বা কেউ সাইবার আক্রমণ করে ফেলে কিংবা তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তোমাকে যেটা করতে হবে অপরিচিত কারোর কাছে এই বিষয়গুলো শেয়ার করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে তুমি আরো বেশি vulnerable হয়ে যাবা, আরো বেশি বিপদে পড়তে পারো। আরও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমাকে নিকটস্থ থানায় যত দ্রুত সম্ভব এটা জিডি করে দিতে হবে। তাহলে তোমার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা তোমার কোনো ফোন নাম্বার বা সিম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে কেউ যদি কোনো রকম ক্রাইম করে, তাহলে এই জিডিটা হওয়ার কারণে তোমার পরে কোনো দোষ আরোপ হবে না, কারণ তুমি অলরেডি জিডি করেছো যে তোমার এই ডিভাইসটি বা এই বিষয়টি বা এই সিম নাম্বারটি হ্যাক হয়ে গেছে বা হারিয়ে গেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় মাথায় রাখবা। কারণ এটা যদি তুমি না করো, জিডি না করে তুমি সব জায়গায় খোঁজখবর নিয়ে বেরাও, কোনো কারণে ওই অ্যাকাউন্ট বা ওই ফোন নাম্বার ইউজ করে কোনো রকম ক্রাইম হলে সেটার সম্পূর্ণ দোষ তোমার উপরে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এরপর হচ্ছে ভোক্তা অধিকারে চর্চা করতে হবে এবং অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। এই যে 9 এবং 10 নম্বর যে বিষয়টা, বিশেষ করে 10 নম্বর অপরাধের প্রমাণগুলো তোমাকে সংগ্রহ করতে হবে। এই যে উপরে যে বিষয়গুলো আমরা বললাম, র্যাব গভ.বিডি বা 109 বা 999 কিংবা পুলিশের জিডি, এই সকল ক্ষেত্রে তুমি যখন শরণাপন্ন হবা তোমাকে কিন্তু প্রমাণ লাগবে। সো এই ধরনের যে কোনো আক্রমণের শিকার হলে বা যে কোনো সাইবার ক্রাইমের শিকার হলে বা সাইবার বুলিংয়ের শিকার হলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রমাণগুলো সংগ্রহ করা। যদি তোমার ডিভাইস হ্যাক হয়ে থাকে ডিভাইসটি বন্ধ করা এবং যত দ্রুত সম্ভব জিডি করে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়া। এর মাধ্যমে তুমি তোমার অসতর্কতা, অসাবধানতা বা যে কোনোভাবে যদি সাইবার আক্রমণের শিকার হও তুমি নিরাপদ থাকতে পারো। তো দেখো আমরা যে দেখলাম যে আমাদের সাইবার বুলিং বিষয়টা বা সাইবার যে ক্রাইমের যে বিষয়টা, এগুলো কিভাবে হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে এই সকল বিপদ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, তার জন্য কিছু স্পেসিফিক বিষয় আছে। এই বিষয়গুলো তুমি যদি এনশিওর করো তাহলে তুমি এই ভার্চুয়াল জগতে, ডিজিটাল যুগে নিজেকে সেফ রাখতে পারবা। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, নিজেদের ডিজিটাল ডিভাইসগুলো আছে, এগুলোকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারো। তবে প্রথমে আমরা যে বিষয়টা বলছি যে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন সিস্টেম চালু করা। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, ঠিক আছে। এর মাধ্যমে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলো কিংবা তোমার গুগল অ্যাকাউন্ট বলো বা তোমার জিমেল অ্যাকাউন্ট বলো কিংবা তোমার ড্রপবক্স, যে ধরনের অ্যাকাউন্টগুলো আছে, সেটা বাইন্যান্স অ্যাকাউন্ট হতে পারে, সেটা পেপাল অ্যাকাউন্ট হতে পারে, পায়োনিয়ার অ্যাকাউন্ট হতে পারে, এই সকল যত রকম কারেন্সি এবং সোশ্যাল মিডিয়া প্লাস ভার্চুয়াল যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে যদি তুমি 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন সিস্টেমটা চালু করে রাখতে পারো তাহলে এটা অনেকটা সেফ থাকবে। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাকাউন্টে প্রবেশ করি, সেটা গুগল হোক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক, আমাদের কাছে পাসওয়ার্ড এবং ইমেল বা ফোন নাম্বার চাওয়া হয়। এবং পাসওয়ার্ড এবং ইমেল এবং ফোন নাম্বার দিয়ে প্রবেশ করার পরেই যাদের হচ্ছে 2 ফ্যাক্টরটা চালু করা থাকে না, অটোমেটিক অ্যাকাউন্টে প্রবেশ হয়ে যায়। যাদের 2 ফ্যাক্টরটা চালু থাকে, এই ফোন নাম্বার বা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আরেকটা কোড চাওয়া হয়। এই কোডটা তোমার সিম নাম্বারে পাঠানো হতে পারে, এটা তোমার জিমেল নাম্বারে পাঠানো হতে পারে। এই জিমেল বা ফোন নাম্বারে পাঠানো কোডটি দেওয়ার পরেই তোমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয়। এর ফলে দেখা যায় যে কোনো কারণে তোমার পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায় বা পাসওয়ার্ডটাকে অনুমান করে বা বটের সাহায্যে পাসওয়ার্ডটা যদি জেনে যায় কিন্তু কোডটা জেনারেট করতে পারে না। এই 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, প্রথম ফ্যাক্টর হচ্ছে যে তোমার পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যে কোডটা পাঠানো হচ্ছে তোমার জিমেইলে বা ফোন নাম্বারে, এর মাধ্যমে তোমার অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর করা সম্ভব হয়। বর্তমানে আরও কয়েকটা স্টেপ এসেছে যার ফলে হচ্ছে তোমার অ্যাকাউন্ট সিকিউর করা যেতে পারে, যেমন হচ্ছে রিকগনাইজেশন, ডিভাইস রিকগনাইজেশন সিস্টেম আছে। এর ফলে হচ্ছে যে ডিভাইসে ওই অ্যাকাউন্টটা কানেক্ট আছে, যে ডিভাইসগুলোতে, সেখান থেকে পারমিশন না দেওয়া পর্যন্ত তোমার অ্যাকাউন্টটা লগ ইন হবে না। সো তোমরা যারাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইউজ করো না কেন, এই 2 ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই চালু করে রাখবা, তাহলে তোমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে, সাইবার আক্রমণ থেকে সেফ থাকবে। এরপরে বিষয় হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। আমি বলেছিলাম 2 ফ্যাক্টরের 2টা স্টেপ, এক হচ্ছে তোমার পাসওয়ার্ড আর সেকেন্ড হচ্ছে যে কোড। এখন এই যে পাসওয়ার্ডের যে অংশটা আছে, এখানে যদি তুমি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করো তাহলে কিন্তু এটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, ঠিক আছে। সো আমরা অনেকে দেখা যায় যে আমাদের নাম দিয়ে রাখি বা জন্মসাল দিয়ে রাখি, এই যে এই সকল
কমন বিষয়গুলো দেওয়ার ফলে অনেকে পাসওয়ার্ডটা আস্ক করতে পারে। অনেকে বলতে যারা তোমার ক্ষতি করতে চায় বা তোমাকে হ্যাক করতে চায় তোমার অ্যাকাউন্টটা, তারা এটা আস্ক করতে পারে। সো এখানে তোমাদেরকে চেষ্টা করতে হবে একটা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করা, যেটা সহজে অনুমান করা সম্ভব হবে না। এরপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা। দেখবা তুমি কম্পিউটার ইউজ করো, ল্যাপটপ বা মোবাইল, যেই ডিজিটাল ডিভাইস ইউজ করো না কেন, সেখানে সফটওয়্যারগুলোর কিন্তু সফটওয়্যার বলো বা অ্যাপ্লিকেশন বলো, আমাদের পিসিতে যেগুলো থাকে এগুলো আমরা সফটওয়্যার হিসেবে আইডেন্টিফাই করি এবং ফোনে এগুলোকে অ্যাপ্লিকেশন বা অ্যাপ হিসেবে আমরা আইডেন্টিফাই করি। সো এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কিন্তু নিয়মিত আপডেট আসে যখন কোম্পানি সেটা আপডেট রিলিজ করে। সো তোমরা চেষ্টা করো সবসময় আপডেট করে রাখতে, কারণ কোনো অ্যাপসে যদি তোমার কোনো রকম সিকিউরিটি ইস্যু দেখা যায় তখন তারা আপডেট করে সিকিউরিটি ইস্যুটাকে সলভ করে। কারণ তুমি যদি আপডেট না করো তাহলে কিন্তু ওই সিকিউরিটি ইস্যুটা তোমার সাথে হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো থেকে সেফ রাখার জন্য তোমাকে অবশ্যই তোমার ল্যাপটপ, পিসি বা কম্পিউটার সকল ডিজিটাল ডিভাইসে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে এগুলো সর্বশেষ আপডেট করে রাখার চেষ্টা করবা। সো এরপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার থেকে বিরত থাকা। তোমাদের ভিতরে অনেকেই আছে, লক্ষ্য করবা যে সোশ্যাল মিডিয়ায় সে সকালে কি করছে, দুপুরে কি করছে, রাতে কি করছে, কোথায় কখন ঘুরতে যাচ্ছে, সকল তথ্য একদম নিউজ চ্যানেলের মতো আপ টু ডেট সে শেয়ার করতে থাকে। এই বিষয়গুলো কোনোভাবেই তোমরা করবা না। তোমার ইচ্ছা হলে তুমি একটা ছবি ছাড়তেই পারো, সেখানে আপলোড করতেই পারো, কিন্তু এইভাবে একদম নিউজ পেপারের মতো ব্যক্তিগত সকল তথ্য তুমি শেয়ার করবে না। এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য থাকে, যেমন তোমার এনআইডি নাম্বার, তোমার জন্ম নিবন্ধন নাম্বার, এছাড়াও হচ্ছে তোমার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই নাম্বারগুলো কখনোই তোমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না। তাহলে এইগুলো দেখা যাচ্ছে যে অন্যরা ব্যবহার করে বিভিন্ন রকম ক্রাইম করতে পারে, তখন এইটার যেই দোষারোপ সেটা তোমার উপরে পড়তে পারে। এর পাশাপাশি ফেসবুকে ছবি ছাড়ার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে লক্ষ্য করো বর্তমানে এআই এত বেশি, তোমার এআই যে সফটওয়্যারগুলো বা যে সিস্টেমগুলো এত বেশি আপডেটেড হয়ে গেছে যে জাস্ট একটা ফটো দিয়েই কিন্তু তোমার সেই মানুষের পরে বসে বিভিন্ন রকম ভিজুয়াল করা সম্ভব। দেখা গেছে আমার ফটো দিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবা, যেখানে সেই কাজটা আমি করি নাই কিন্তু ওখানে দেখাবে যে সেই কাজটা আমি করছি। সো এই সকল কাজ দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে যারা অনেক বড় নেতৃত্বের পদে আছে, কোনো রাজনৈতিক পদে বা কোনো হচ্ছে তোমার কোনো স্পেশাল কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে বা সচিবের দায়িত্বে, তাদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যেটা খুবই ভয়ঙ্কর রূপে ধারণ করে। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তুমি কোনো বড় পদে থাকো বা ছোট পদে থাকো বা যে কোনো পদে থাকো না কেন, এই মেয়েদের ছবিগুলো ইউজ করে বিভিন্ন রকম নোংরা ফটো তৈরি করা হয়, ভিজুয়াল তৈরি করা হয়, ভিডিও তৈরি করা হয়। এই জন্য ছেলে মেয়ে উভয়কেই ফেসবুকে ফটো আপলোড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেয়েদের ক্ষেত্রে এটা বেশি ভয়ঙ্করভাবে ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে ব্যবহারটা সীমিত। সো এই বিষয়টা তোমরা অবশ্যই সতর্ক থাকবে সবাই। এরপর হচ্ছে ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা। ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়ালের যে বিষয়টা আছে লক্ষ্য করো, তোমার যে সকল রকম ডিজিটাল ডিভাইসে কিছু বিল্ট ইন অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে, বিল্ট ইন, কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা পিসি হোক, তার সাথেই থাকে। যেমন উইন্ডোজ যত রকম আছে সবগুলোর ভিতরে মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার আছে বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে বা অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সিস্টেম আছে, সকল ডিভাইসের সাথে বিল্ট ইন ভাবে থাকে। তো সো তোমাকে নিয়মিতভাবে এই সফটওয়্যারগুলোকে রান করতে হবে যেন তোমার ফুল ডিভাইসের ভিতরে কোনো রকম ভাইরাস বা ম্যালওয়্যার বা অপ্রয়োজনীয় ফাইল থাকলে সেটা যেন ক্লিন আপ করা যায়। এটা যদি তুমি ক্লিন আপের পরে রাখো তাহলে দেখা যাবে যে তোমার ডিভাইসটি হ্যাক হওয়া বা হ্যাং হওয়া বা বিভিন্ন রকম সমস্যা থেকে সেফ থাকবে। সো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবা। এখন দেখো কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে যে আসক্তি এবং আসক্তির মুক্তি থাকা যে বিষয়টি আছে, তোমাদের এখানে কম্পিউটার আসক্তির একটা বিষয় আছে। আমাকে একটা সময় ছিল যখন হচ্ছে ছেলে মেয়ে, অল্প বয়সী, মধ্যবয়সী সকলেই কম্পিউটার, মোবাইল, সকল ডিভাইসে গেমের প্রতি আসক্ত ছিল। কয়েক বছর আগেও এটা অনেক বেশি প্রকট ছিল, এখনো আছে, তবে সব থেকে বেশি প্রকট ছিল জাস্ট কম্পিউটার গেমিং বা মোবাইল গেমিং, এক কথায় গেমিংয়ে আসক্তি। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে কম্পিউটার, মোবাইলে যে গেম খেলা, এর থেকে বেশি মানুষ আসক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং পরে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর পরে, সেটা ইউটিউবে শর্ট ভিডিও হতে পারে, সেটা ফেসবুকে শর্ট ভিডিও হতে পারে, ফেসবুকের নিউজ ফিড চেক করা। এটা কিন্তু কোনো বয়স ভেদে নাই, সকল বয়সের মানুষ এই সমস্যার শিকার হচ্ছে। এর ফলে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, পাশাপাশি যারা বয়স্ক আছে তারা দেখা যাচ্ছে যে ধরো তোমার দাদা দাদি, তারা যদি সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে স্ক্রলিং করে আসক্ত হয়ে পড়ে, দেখা যাবে যে তাদের করার কথা ছিল যে তোমরা যারা আছো নাতি নাতিন বা
আমরা যেটাকে বলি নিজেদের যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসন যাদের আছে তাদেরকে সময় দেওয়া, তাদেরকে নার্সিং করা, তাদেরকে বিভিন্ন বিষয় শেখানো। কিন্তু তারা যদি স্ক্রলিংয়ে আসক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে কিন্তু তাদের যে শিক্ষাটা পাওয়ার কথা তাদের দাদা দাদি বা নানানের কাছ থেকে সেটা তারা পাবে না। একইভাবে যদি তোমরা আসক্ত হয়ে যাও তাহলে তোমার পরিবারের বাকি সদস্যদের সাথে সময় স্পেন্ড করে যে বিষয়গুলো, যে মোরাল বা সোশ্যাল নর্মসগুলো তোমার শেখার কথা, এগুলো কিন্তু তুমি আর শিখতে পারছো না। এটা একটা বিষয়। পাশাপাশি তোমার নির্দিষ্ট যেই কাজটি আছে, তুমি যদি কোনো ক্যারিয়ারের সাথে সংযুক্ত হয়ে থাকো, ফ্রিল্যান্সিং হতে পারে বা কাজ হতে পারে, সেখানেও কিন্তু তোমার ল্যাগ দেখা দিবে, তুমি সেই কাজগুলো সঠিক সময় করতে পারবে না। পাশাপাশি স্টুডেন্টের এটা বেশি ক্ষতি হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারি কিভাবে। গেমের আসক্তিটা বর্তমানে অনেক বেশি কমে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার আসক্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এখান থেকে তোমরা যেভাবে মুক্ত থাকতে পারো, দেখো আমরা আমাদের ডিজিটাল ডিভাইস যে অ্যাপ্লিকেশন ইনস্টল করি না কেন, দেখা যায় যে সেখানে নোটিফিকেশন বলে একটা অপশন থাকে। নোটিফিকেশন, সেটা মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, টেলিগ্রাম, যত রকম অ্যাকাউন্ট আছে সব জায়গায় নোটিফিকেশনের একটা বিষয় থাকে। অর্থাৎ কোনো মেসেজ আসলে বা কোনো আপডেট আসলে তোমার ফোনটি বেজে উঠবে। সো সকলের জন্য, তুমি স্টুডেন্ট হও, শিক্ষক হও, কিংবা হচ্ছে ফ্রিল্যান্সার হও, বা যে কোনো কাজের সাথে অ্যাটাচ হও না কেন, তোমার অপ্রয়োজনীয় যে সিস্টেমগুলো আছে, যেমন ধরো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের বিষয়টা আমরা অ্যাভয়েড করতে পারি। এখন দেখো এখানে আমি প্রথমে বলে নিই, বিশেষ করে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো নোটিফিকেশন সিস্টেমটা তোমাকে অফ করে রাখতে হবে, যে এটা নিচ থেকে বাঁচবে না। এখন তুমি বলতে পারো আমি তো ফ্রিল্যান্সিং করি, আমার তো আপডেট থাকতে হয়। তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য সাপোজ তুমি আপওয়ার্ক বা ফাইবার অ্যাপ ইউজ করো, তাহলে ওই ফাইবার বা আপওয়ার্কে নোটিফিকেশনটা অন করে রাখবা। আবার ধরো তুমি বলতে পারো যে আমি তো ফেসবুক পেজ নিয়ে কাজ করি, পেজে হচ্ছে বিজনেস করি, তাহলে আমি কি করব? তাহলে তুমি ফেসবুক পেজে যে মেসেজের যে অপশনটা আছে শুধু ওইটা চালু করে রাখবা, আর বাকিগুলো অফ করে রাখবা। গ্রুপ নোটিফিকেশন, তারপরে হচ্ছে নিউজ ফিড নোটিফিকেশন, এগুলো তুমি অফ করে রাখবা। এর মাধ্যমে দেখা যাবে যে তোমার ফোনটা বেজে উঠবে না। দেখা যাচ্ছে তুমি পড়াশোনা করছো, হঠাৎ করে ফোনটা বেজে উঠছে একটা নোটিফিকেশন আসার কারণে, তুমি ফোনে গিয়ে ওখানে আধা ঘন্টা স্পেন্ড হয়ে গেল। এভাবে কিন্তু আমাদের এই ডিজিটাল ডিভাইসের যে আসক্তি আছে এটা আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন করছে। তাহলে আমরা যদি এই নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারি তাহলে আমরা অনেকটা সেখান থেকে ফিরে আসতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে প্রতিকার, তুমি কি প্রতিকার করতে পারো। এখন প্রতিরোধ কিভাবে করবা, তোমাকে নিজের জীবনে যে লক্ষ্যের বিষয় আছে এখানে তোমাকে সচেতন হতে হবে যে তুমি যে কাজটি করছো এই কাজটিকে আদৌ তোমার জন্য কাজে দিবে কিনা। সাপোজ তোমার হচ্ছে কিছুদিন পর এক্সাম, কয়েক মাস পরে এক্সাম, তাহলে কয়েক মাস পরে যদি এক্সাম হয় তাহলে তোমার এক্সামের প্রিপারেশন ঠিক আছে কিনা এটা তোমাকে আগে নিশ্চিত হতে হবে। সো তুমি যদি এইসব বিষয়ে সতর্ক থাকো যে আমার সামনে এক্সাম, কিছুদিন পরে আমার এখনো প্রিপারেশন কমপ্লিট হয় নাই বা 50% প্রিপারেশন হয়েছে, তো তুমি এই বিষয়ে যদি সতর্ক হয়ে আগে এইদিকে ফোকাস করো যে আমার যেটা আমার জীবনের সাথে সরাসরি রিলেটেড, যেটা আমাকে করতেই হবে এটা আমি আগে করব। তারপরে সময় পেলে আমি কিছু সময় হলো সোশ্যাল মিডিয়া ইউজ করলাম, কিছু সময় সোশ্যাল মিডিয়া ইউজ করলাম, কিছু সময় গেমিং করলাম, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি তোমার যে ফার্স্ট টার্গেট যেটা নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, এটাকে সরে রেখে তুমি যদি সোশ্যাল মিডিয়ার পরে ফোকাস করো তাহলে দেখা যাবে যে দিন শেষে এটা তোমার জন্য একটা সাফারিং বয়ে নিয়ে আসবে, এটা দুর্ভাগ্য নিয়ে চলে আসবে। সো এটা ছিল হচ্ছে আমাদের কম্পিউটার ও ইন্টারনেট এবং আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়। আসক্তি থেকে মুক্তি পাওয়ার অন্যতম আরেকটা ভালো উপায় হচ্ছে যে খেলাধুলার সাথে এঙ্গেজ হওয়া, বাস্তব জীবনের সাথে এঙ্গেজ হওয়া। কম্পিউটারে বসে বসে ফুটবল, ক্রিকেট গেম না খেলে বা লুডো গেম না খেলে তুমি সরাসরি মাঠে চলে আসো, মাঠে চলে এসে বন্ধুদের সাথে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ব্যাডমিন্টন খেলো, অর্থাৎ বাস্তব জীবনে খেলাটা বলো, ভার্চুয়ালি নট ভার্চুয়ালি। তাহলে এইটা যেমন তোমার শরীরের এনার্জেটিক রাখবে, শরীরকে সুস্থ রাখবে, পাশাপাশি তোমাকে আসক্তি থেকে মুক্তি রাখবে।